নমস্কার, আমি সুপ্রভা চক্রবর্তী, বিলং টু বাংলার পক্ষ থেকে আজ আমরা চলে এসেছি প্রসিদ্ধ রবীন্দ্রসঙ্গীত শিল্পী রাহুল মিত্রের বাড়িতে। আজ 25শে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলের কাছেই, বিশেষত আমাদের বাঙালিদের কাছে একটি আবেগের জায়গা। কিন্তু এমন বহু মানুষ, বলা যায় বহু শিল্পী আছেন যারা কিনা রবীন্দ্রনাথকে আঁকড়েই বাঁচে। তাদের মধ্যেই একজন রাহুল মিত্র। নমস্কার। নমস্কার। কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর আরো বেশি করে ভালো লাগছে আজকের মতো একটা দিনে আপনার কাছে আসতে পেরে। আপনার কাছে রবীন্দ্রনাথ কি? আমি বুঝতে পারি এটাকে ওভাবে বলা যায় না, তাও যদি। আমার কাছে রবীন্দ্রনাথ গান হয়ে এসেছিলেন এবং তারপর আস্তে আস্তে যত বয়স বেড়েছে তার নানা সৃষ্টির বিভিন্ন প্রান্তর আমি যেটুকু দেখার সুযোগ পেয়েছি, জানার সুযোগ পেয়েছি, সেখানেও উনি আমার এক পড়া অস্তিত্ব, যেখানে আমি ওনাকে আলাদা করতে পারি না এবং ওনার গানকে আমি আমার জীবন এবং আমার অস্তিত্ব থেকে কখনোই আলাদা করতে পারি না। সেরকম একটা বিমূর্ততা। তিনি মূর্ত নন, বিমূর্ত। রবি ঠাকুরের গানের সম্ভার তো অফুরন্ত। তার মধ্যে বহু গান আমরা লোকমুখে সচরাচর শুনতে পাই, কিন্তু এমনও বহু গান রয়েছে যা কিছুটা অশ্রুত এবং কিছুটা শোনা যায় তবে তুলনামূলক অল্প। তো এই বিষয়ে আমরা কি করতে পারি যাতে শ্রোতাদের কাছে সেই গানগুলো পৌঁছয়, বা সেই বিষয়ে আপনি কি ভাবছেন? গীতবিতান অনুযায়ী 2221টা গান আছে, তার মধ্যে 194টা গানের কোনো আমরা স্বরলিপি পাই না। তারপর বেশ কিছু গানের পুনরাবৃত্তি হয়েছে গীতবিতানের সূচিতে। একটা গানের ছত্র যেভাবে দেওয়া হয়েছে সেটা দুবার করে, আমার শেষ পাড়ার নীলকড়ি দুবার করে আছে, মেনশন করা আছে সূচিপত্রে। তো সেই গানগুলো টোটাল বাদ দিলে সব গান, তারপর স্বতন্ত্র গান নয়, যেটা গীতিনাট্য বা নৃত্যনাট্যের অংশ, গান হিসেবে হয়তো দেখা নাও যেতে পারে, সেরকম 500টা গান, সব মিলে 567টা গান বাদ যাবে, 500 550 গান। এবং তারপর যে এটা বাকি থাকে, যে 1600 গান মতো গান পরিবেশিত হতে পারে। এর মধ্যে বহু গান গাওয়া হয়, বহু গান গাওয়া হয়ও না। আর এই বহুশ্রুত এবং স্বল্পশ্রুত এবং এই কথাটা খুবই আপেক্ষিক। এটা ব্যক্তি বিশেষে সেটা পরিবর্তিত হতে থাকবে। আমার কাছে যে গানটা জানা নয়, সে গানটা আপনার কাছে জানা হতেই পারে। সুতরাং আমি এইভাবে দেখি যে কোনো শিল্পী বা যে কোনো পাঠক বা যে কোনো শ্রোতা কাছে এইটা হওয়া উচিত, আমার যে গান হয়নি গাওয়া, শিল্পীর কাছে আমার যে গান হয়নি গাওয়া আর আমি যে গান গেয়েছিলেন, এ দুটি ভাগ গানের। আর যিনি শ্রোতা তিনি ভাবে আমি যে গান শুনেছিলাম, আমার যে গান শুনেছি, দুটোর মধ্যে পার্থক্য। এবার আমাদের আমাদের সম্পূর্ণ যাত্রা হচ্ছে জানা থেকে অজানা, তাই তো? সুতরাং রবীন্দ্রনাথের বিষয়েও আলাদা হতে পারে না। যে গান আমাদের জানা নেই, হয়তো এটা হতে পারে সব গান সমভাবে সব জায়গায় পরিবেশিত হতে পারে না, কিন্তু গবেষণামূলক বা প্রসারমূলক তো কোনো কাজ থাকতে পারে, যেটা বিভিন্ন বিশ্ববিদ্যালয় করে থাকে। অনেক একক প্রচেষ্টা অনেক আমাদের পূর্বসূরীরা করেছেন, রণ গুহ ঠাকুরতা, সুবিনয় রায়, ঋতু গুহ এবং সুচিত্রা মিত্র, দেখা যাবে অনেক গান ওনারা গেয়ে গেছেন। কিন্তু তা সত্ত্বেও কিছু গান বাকি থেকে একটা মানুষের জীবনকালে এটা করা সম্ভব নয়, কিন্তু তা সত্ত্বেও কিছু গান বাকি রয়ে গেছে, যাতে আমরা পরে যারা আছি গাইছি। রবীন্দ্রনাথের এই গানের যে তুমি বলছো সুপ্রভা, যে এই অশ্রুত গান কিভাবে এগোবে আমাদের চর্চার মাধ্যমে এগোবে। আজকে যে গানটা আমার জানা যায়নি, সেটা কালকে জানা যাবে। সুতরাং সেরকম লোক যে তৈরি নেই তা না, তৈরি আছে। আমি চেষ্টা করে দেখেওছি, তারা যথেষ্ট প্রতিভাধর এবং যথেষ্ট তাদের শেখার ইচ্ছা আছে। সুতরাং তাদের যদি আমরা ঠিক করে পথ দেখাতে পারি, তারা গাইবে ভবিষ্যতে।
আচ্ছা, ক্লাসিক্যাল গানে যেরকম একটা ঘরানা রয়েছে, সেরকম রবীন্দ্রসঙ্গীতেও যেন একটা অন্যরকম ঘরানা রয়েছে। আপনি যেরকম ঋতু গুহর থেকে তালিম নিয়েছেন, তো সেক্ষেত্রে আপনার কাছে এই প্রভেদটা কোথায়? দুটো গানের মধ্যে বা ঘরানার মধ্যে প্রভেদটা আপনার কাছে কোথায়? এটা একটা খুব কঠিন প্রশ্ন। আমরা খুব সহজভাবে বোঝার চেষ্টা করি। যে কোনো ঘরানা কথাটাই ঘর থেকে এসছে। আর যেই গানের জগতে ঘরানার যে শব্দটির ব্যবহার, সেটা এসছে যে কোনো গুরু, সঙ্গীতটা একসময় গুরুমুখী বিদ্যা ছিল, রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রেও তাই। যে যারা যে গুরুর কাছ থেকে গান শিখছেন, সেই গান থেকে তার গানের, তিনি যেভাবে গানকে দেখেন, তার শিষ্যরাও সেইভাবে গানকে বোঝার চেষ্টা করেছে। এটা একটা রীতি বলতে পারো। এবার রবীন্দ্রনাথের গানের ঘরানা বলতে একটা যুগ ছিল, তখন যারা ক্লাসিসিস্ট ছিলেন, রাগ সঙ্গীতে ছিলেন রমেশ দা, বহু গুণী শিল্পী, রাজেশ্বরী বাসুদেবন, সাহানা দেবী, মালতী ঘোষাল, তাদের রবীন্দ্রনাথের গানের ইন্টারপ্রিটেশন ছিল মোর টুয়ার্ডস ক্লাসিক্যাল ওয়ে, রাইট? তারা সেইভাবে শিখে বড় হয়েছেন, সেইভাবে তারা জেনেছেন, চর্চা করেছেন, রবীন্দ্রনাথ চর্চা করেছেন। তার চর্চার ফলপ্রসূত হচ্ছে রবীন্দ্রনাথের সমস্ত, উনি যে গানের চর্চা করেছেন তার একটা নির্যাস রবীন্দ্রসঙ্গীতের মধ্যে আমরা পাই। সে কীর্তন গান হোক, সে বাউল গান হোক, টপ্পা গান হোক, ধ্রুপদ হোক, ধামার হোক, তাই সেটা আমরা একটা নির্যাস তার গানে পাই। সেই গানকে আমি ক্লাসিক্যাল তো বলতে পারি না, আবার সেই গান ক্লাসিক্যাল নয় সেটাও আমি বলতে পারি না, কারণ ক্লাসিক্যালের মূল এই গানের ভিত্তি কিন্তু ওই 5টা অঙ্গের গানের কথা ভিত্তি হিসেবে আমি 5টা গানের অঙ্গ হিসেবে বলতে পারবো। এবার এখন এই 5টা গানের, রবীন্দ্রনাথের গান শুধু সুর এবং ভাব নিয়ে, সেই ভাবের যে প্রকাশভঙ্গি, আমি সুরে নজর দেবো না, আমার কাছে সেটা খোলা প্রান্তরের ব্যালাড সিঙ্গিং থাকবে, কি শান্তিদেব ঘোষের মতো কি আমি সুরের চর্চা করব, এবং তার মধ্যে কথার ভাবেরও প্রকাশ থাকবে, শৈলজদার মতো, সেটা কি থাকবে? সেইটা হচ্ছে ঘরানার প্রশ্ন। আমি যেভাবে শিখে অভ্যস্ত, সেটা ঋতুদি শৈলজদার ঘরানা। এবং তার একটা বিশেষ দিক হচ্ছে, শৈলজদার অঙ্গ হচ্ছে, ঘরানার অঙ্গ হচ্ছে শুভগৌর ঠাকুরদা। শুভগৌর ঠাকুরদা আমার ঋতুদির কাকা ছিলেন, তাই তিনি সর্বজন বিদিত একজন মানুষ, এবং তার প্রতিষ্ঠান হচ্ছে দক্ষিণী। ঠিক আছে, এখন হয়তো নয়, কিন্তু বহু যুগ দক্ষিণী পৃথিবীর প্রথম এবং একমাত্র এরকম শিক্ষা প্রতিষ্ঠান ছিল। এখন অনেকে ছায়ানটের নাম করতে পারে। এবার তাদের সেই ঘরানায় আমি গান শুনে অভ্যস্ত। আমাকে বলে দেওয়া হয়নি তুমি এটা করবে বা ওটা করবে না, আমাকে গান শোনানো হয়েছে, এই গানটা এই রকম, এই কথাটা এইরকম হয়। আমার শিক্ষায় এটা নেই। আমি গুরুর কাছ থেকে, সে রণগুহ ঠাকুরদা হন, সে ঋতুগুহ হন, তারা গান গেয়ে বুঝিয়েছেন, গান শুনিয়েছেন, তারা বোঝান নেই যে অকারের উচ্চারণ এইভাবে হবে বা এর উচ্চারণ এইভাবে। তাদের গান শুনে আমি যেটুকু বুঝেছি, এবং আমি সেটা যতটুকু ডেপিক্ট করতে পারি বা প্রযুক্ত করতে পারি, সেটা আমার গায়কী হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, ক্লাসিক্যাল সঙ্গীতে যেরকম একটা যুগলবন্দির ব্যাপার আছে, সেরকম আপনার সঙ্গেও বিভিন্ন সময় কয়েকজনের যুগলবন্দি দেখা গেছে রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে। যেরকম আপনি এবং জয় গোস্বামী, আপনি এবং সৌমিত্র চট্টোপাধ্যায়, এছাড়াও বিজয়লক্ষ্মী বর্মন। তো এই ব্যাপারটা বা এরকম একটা ভাবনার পিছনে যুক্তিটা কি? এই জিনিসটা কেন? তুমি বলো, যুগলবন্দি, আজকে যে কোনো শিল্পীকে গিয়ে জিজ্ঞাসা করো তারা যুগলবন্দি কেন করেন। কেউ সেতার বাজাচ্ছেন, কেউ শরৎ বাজাচ্ছেন, হয়তো এরকম হয়েছে যে শরৎ অনেক সমবেত বাজাচ্ছেন। আমি যুগলবন্দিটার কথাই আসবো, যেহেতু তোমার প্রশ্ন যুগলবন্দির উপর।
তারা তাদের কাছে দুটো গান, দুটো সঙ্গীত এক জায়গায় আছে। তারা পাশাপাশি যদি রাখেন, সেটা যদি একটা রেনফোর্সমেন্ট হয়, সেটা যদি একটা আপগ্রেডেশন হয়, সেটা সবসময় তো আমি বললাম না, জানা থেকে অজানা নতুন আরো কিছু ভ্যালু অ্যাড করতে পারছি কিনা, সেটা আরো কিছু সঞ্চার করতে পারছে কিনা, সেটা হচ্ছে একমাত্র লক্ষ্য হওয়া উচিত আমার, নিশ্চয়ই এর উদ্দেশ্য। তেমনি গানের ক্ষেত্রে আমি গান গাইতে গিয়ে দেখেছি, আমি একা যদি গান গেয়ে যাই, তুমি হয়তো গানের অনেক গানের সেরকম একই ভাবের কবিতা আছে, বা তুমি গান বেছেছো 10টার মাঝখানে একটা দুটো কবিতা নিয়ে তুমি তার সাহায্য নিয়ে তুমি যদি একটা গল্প কথা বলে চলো, তাহলে পাঠক বা শ্রোতা কাছে একটা জিনিস নতুন দিক উন্মোচিত হতে পারে, যেটা আমি হওয়া দেখেছি। আমি 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 যেটা করেছি সেটা আমি কোথাও থেকে সূত্র পেয়ে আমি সেগুলো হয়তো করার চেষ্টা করেছি। এই পাঠের অংশে তখন আমার, যখন 2000 সালে আমি ফিরে যাব, আমি দেখলাম তখন সৌমিত্রদার আমি সাহচর্য পেলাম, উনি সম্মতি দিলেন, বহু অনুষ্ঠান আমরা একসাথে করেছি। এবং সেখানে উনি মাঝে মাঝে নির্বাচন দেখে খুব অবাক হতেন, তুমি বেঁচেছো, ভাবতেই পারতেন না আমি বেঁচেছি। তো আবার অনেক সময় ভাবতেন যে এটা জয়দা বেঁচে দিই, অনেক শ্রোতা বা জয়দা, সেটা বড় কথা না। আমি গান নির্বাচনে, আমার কাছে যে কোনো অনুষ্ঠানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন, গানের নির্বাচন, এবং সেখানে যদি কবিতা থাকে কবিতার নির্বাচন, কবিতা বা লেখা বিভিন্ন অংশ থেকে আমি যেটুকু আমার পরিধি আছে, যেটুকু আমার পড়াশোনা, যেটুকু আমি জানি বা জানতে সেই সময় চেষ্টা করেছি, সেইগুলো অংশগুলো দিয়ে আমি কানেক্ট করে একটা মালার মতো তৈরি হওয়ার চেষ্টা করি। একটা কথা এক জায়গা থেকে শুরু করে আমি যখন অনুষ্ঠানের শেষ পৌঁছচ্ছি, তখন আমি এখান থেকে এখানে পৌঁছচ্ছি, সেই যাত্রাটা আমি আমি পরিকল্পনা করি, আর গান এবং কবিতা তার নিবেদন সেই পরিকল্পনাকে দিক দেখায়।